দোহায় যুক্তরাষ্ট্র ইরান পরোক্ষ আলোচনা, হরমুজ নিয়ে দর কষাকষি, চুক্তি তদারকিতে যোগাযোগের মাধ্যম চালুতে রাজি দুপক্ষ, ফলপ্রসূ বৈঠকের দাবি ট্রাম্পের। ইউক্রেনে রুশ হামলায় 2 শিশুসহ নিহত 6, আহত অর্ধশতাধিক। পাল্টা আঘাত কিয়েভের প্রেসিডেন্ট নির্বাচনে জেলেনস্কির বিরুদ্ধে লড়ার ঘোষণা সাবেক সেনাপ্রধানের। মিয়ানমারের রাখাইনে জান্তা বাহিনীর ব্যাপক বিমান হামলা, দেশজুড়ে নিরাপত্তা সংকট ও অর্থনৈতিক বিপর্যয়। 4 মাসে থাইল্যান্ডে আশ্রয় নিয়েছেন 7 লাখ মানুষ। ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা ছাড়ল 2000, কমছে নিখোঁজদের জীবিত উদ্ধারের আশা। ক্ষতিগ্রস্ত এলাকায় চরম মানবিক সংকট। এবং অতিরিক্ত সময়ে পেনাল্টিতে সেনেগালের স্বপ্নভঙ্গ, রুদ্ধশ্বাস জয়ে বিশ্বকাপে টিকে রইল বেলজিয়াম। শীর্ষ 16 নিশ্চিত করল ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি মিসবাহুল আলিফ। আন্তর্জাতিক সময়ের শুরুতে এইচএসসি পরীক্ষার খবর। কিছুক্ষণ পর শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। কেন্দ্রে কেন্দ্রে আসতে শুরু করেছে পরীক্ষার্থীরা। সেই খবর জানাতে এই মুহূর্তে সিলেটে আছেন জয়ন্ত কুমার দাস এবং রাজশাহীতে আছেন মওদুদ রানা। শুরুতে যাচ্ছি জয়ন্ত কুমার দাসের কাছে। শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা এবং এই মুহূর্তে আমি আছি সিলেটের যে সরকারি মহিলা কলেজ আছে সেই মহিলা কলেজের সামনে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন এবং অভিভাবকরা সাথে এসেছেন এবং অভিভাবকরা সাথে করে নিয়ে এসেছেন। ইতিমধ্যেই আজকে আজকে থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা এবং সেটি 8 আগস্ট পর্যন্ত পরীক্ষা চলবে এবং 15 আগস্ট ফেব্রুয়ারি পরীক্ষার মাধ্যমে এই পরীক্ষা শেষ হবে। আজকে বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হচ্ছে, সকাল 10টায় শুরু হবে পরীক্ষা। সিলেটে কিন্তু যে এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু সব তারা পৌঁছেছেন কেন্দ্রে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা সিলেট শিক্ষা বোর্ডের অধীনে 72,745 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে 3,573 জন। সিলেট শিক্ষা বোর্ড জানিয়েছেন আমাদের এবার মোট পরীক্ষার্থীর মধ্যে 29,217 জন ছাত্র এবং 43,528 জন ছাত্রী। এবছর নিয়মিত 52,540 জন, বাকিরা অনিয়মিত মানোন্নয়ন প্রাইভেট পরীক্ষার্থী। সিলেট জেলা 155টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে 31,215 জন শিক্ষার্থী 38টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন। এছাড়াও পরীক্ষা উপলক্ষে কিন্তু সিলেট নগরীর যে 25টি পরীক্ষা কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিশেষ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অর্থাৎ 200 গজের মধ্যে কোনো ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে এবং একই ক্ষেত্রে আসলে পরীক্ষার্থীরা যাতে স্বচ্ছ নির্ভুলভাবে সুন্দর প্রশ্নে পরীক্ষা দিতে পারে এই জন্য কিন্তু শিক্ষা বোর্ডের পক্ষ থেকেও বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে এবং পরীক্ষার্থীরাও আসলে অভিন্ন প্রশ্নে পরীক্ষা হচ্ছে বলে পরীক্ষার্থীদের মধ্যে একটি ইতিবাচক ভূমিকা আমরা দেখেছি। তারা বলছেন যে অভিন্ন প্রশ্নে পরীক্ষা হওয়ার কারণে কিন্তু তারা কোনো বোর্ডে কঠিন প্রশ্ন, কোনো বোর্ডে সহজ প্রশ্ন, এমন পরিস্থিতির মুখোমুখি তারা হবেন না। সুন্দরভাবে সব বোর্ডে একই প্রশ্ন হওয়ায় তারা আসলে যে মেধা যাচাইয়ের যে প্রক্রিয়া সেটি আসলে সুন্দরভাবে সম্পন্ন হবে, এমনটাই আসলে পরীক্ষার্থীরা বলছিল এবং অভিভাবকরাও এই অভিন্ন প্রশ্নে যে পরীক্ষা হচ্ছে সেটিকে আসলে সাধুবাদ জানিয়েছেন এবং শিক্ষামন্ত্রীও জানিয়েছেন আসলে প্রশ্ন ফাঁসের ব্যাপারে প্রশ্ন যাতে কোনোভাবে ফাঁস না হয়, পরীক্ষাটি সুন্দর সুশৃঙ্খলভাবে হয় জন্য কিন্তু মন্ত্রণালয় থেকেও আসলে সব ধরনের ব্যবস্থা রেখেছেন। এবং শুধুমাত্র সিলেট সরকারি মহিলা কলেজ নয়, আরো যে কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলোতে আমরা ঘুরেছি, সেখানেও আসলে আমরা দেখেছি আসলে শিক্ষার্থীরা অভিভাবকদের নিয়ে পৌঁছেছেন এবং যেহেতু সকাল 10টায় পরীক্ষা এখন অনেকে পথে রয়েছেন, অভিভাবকদের সাথে নিয়ে কেন্দ্রে আসছেন এবং জানিয়ে রাখতে চাই অভিভাবকরাও বলছেন আসলে সুন্দর নির্ভুলভাবে পরীক্ষা হোক এবং পরীক্ষা আজকে যেহেতু প্রথম পরীক্ষা সকাল 10টায় শুরু হবে এবং 1টার দিকে শেষ হবে বাংলা প্রথম পত্র, তারাও আসলে অনেক অভিভাবকরা আসলে প্রথম দিন শিক্ষার্থীদের সাথে করে নিয়ে এসেছেন এবং তারাও আসলে দেখছেন আসলে শিক্ষার্থীরা সুন্দরভাবে কেন্দ্রে পৌঁছাচ্ছে, এটাও বলছেন তাদের জন্য একটি প্রশান্তের খবর। এবং শুধুমাত্র যে সিলেট সরকারি মহিলা কলেজ এরকম না, আমরা অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় রয়েছে পাশে, এটিও আমরা ঘুরেছি। এছাড়াও পাঠানটুলা আরেকটি কেন্দ্র রয়েছে, আলিয়া মাদ্রাসা রয়েছে, এসব কেন্দ্র আমরা ঘুরেছি। সেই সব কেন্দ্র আসলে অভিভাবকরা তাদের শিক্ষার্থীদের নিয়ে তাদের
শিক্ষার্থীদের নিয়ে আসছেন এবং পরীক্ষায় তারা কিন্তু এখানে পরীক্ষার্থীদেরকে সাথে নিয়ে কেন্দ্রে আসছেন। সবকিছু মিলিয়ে যদি বলি, সকাল 10টায় যেহেতু পরীক্ষা শুরু হবে, ইতিমধ্যে পরীক্ষার্থীরা কিন্তু তাদের সব ধরনের প্রস্তুতি সেরে কিন্তু অ্যাডমিট কার্ড সহ সবকিছু যাবতীয় জিনিসপত্র নিয়ে কিন্তু তারা কেন্দ্রে পৌঁছে গেছে। আরও যারা দূর থেকে আসবেন তারাও কিন্তু কেন্দ্রে পৌঁছাচ্ছে। এই ছিল আমার কাছে সিলেট সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষার পূর্বে সবশেষ। যে 8টি রাজশাহী বিভাগের রাজশাহী শিক্ষা বোর্ডের যে 8টি জেলা রয়েছে সেই জেলায় যে পরীক্ষা অনুষ্ঠিত হবে এইচএসসি পরীক্ষা, সেই পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করার লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে এবং এরই মধ্যে শিক্ষার্থীরা তারা এসছেন এবং তারা গেটের সামনে অবস্থান করছেন। 9:30টার দিকে তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে কেন্দ্র করা হয়েছে সেই কেন্দ্রগুলোতে প্রবেশ করতে পারবেন এবং আমরা যেটি দেখছি যে এখানে শিক্ষার্থীরা এরই মধ্যে জড়ো হয়েছেন এবং শিক্ষা কেন্দ্র যেটি রয়েছে বা পরীক্ষার্থীরা যেখানে পরীক্ষা দিবেন সেই পরীক্ষা কেন্দ্র এরই মধ্যে খোলা হয়েছে এবং সেখানে শিক্ষার্থীরা প্রবেশ করতে শুরু করেছে এবং এখানে বিশেষ যে বাড়তি নিরাপত্তা রয়েছে সেই নিরাপত্তার অংশ হিসেবে আমরা যেটি দেখছি যে বডি অন ক্যামেরা থেকে শুরু করে শিক্ষার্থীরা যাচ্ছেন, তারা ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে যাচ্ছেন কিনা সেটি আসলে দেখা হচ্ছে এবং একই সাথে এখানে যারা সেই পরীক্ষার্থীরা রয়েছেন তারা যেটি বলছেন যে এবার যেহেতু সকল শিক্ষা বোর্ডে একটি প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে, সে কারণে যাতে কোনো ধরনের প্রশ্ন ফাঁস বা অন্য ধরনের অপ্রীতিকর ঘটনা আসলে না ঘটে সেই লক্ষ্যে তারা আসলে ব্যবস্থা নিয়েছেন এবং এরই মধ্যে পরীক্ষার্থীরা যেসব কক্ষে বসে পরীক্ষা দিবেন তাদের যে সিট বিন্যাস সেটি চূড়ান্ত করা হয়েছে এবং আমি এই মুহূর্তে রয়েছি রাজশাহীর শাহ মখদুম কলেজে এবং এই শাহ মখদুম কলেজে যারা পরীক্ষার্থী তারা এরই মধ্যে প্রবেশ করতে শুরু করেছেন এবং পরীক্ষা অনুষ্ঠিত হবে 10টার সময়। এখানকার যিনি এই কেন্দ্রের দায়িত্বে রয়েছেন তিনি বলছেন যে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিবেন এবং এখন পর্যন্ত কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেই ব্যবস্থা তারা নিতে পেরেছেন এবং তার অংশ হিসেবেই তারা বলছেন যে ইলেকট্রনিক্স ডিভাইস সহ পরীক্ষার্থীরা কক্ষে যাতে না আসতে পারে সেই কারণে যে কেন্দ্রের গেট রয়েছে সেখানে শিক্ষকরা রয়েছেন, তারা সেখানে শিক্ষার্থীদের অবহিত করছেন এবং কোনো ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে যাতে প্রবেশ করতে না পারে সেটি তারা দেখছেন। অন্যদিকে এখানে যারা রয়েছেন তারা তাদের যে বডি অন ক্যামেরা সেটি রাখা হয়েছে এবং একই সাথে তারা যে প্রয়োজনীয় কাগজপত্র আনছেন সেটি আসলে দেখা হচ্ছে। রাজশাহী বিভাগে এবার 8টি জেলায় 1,73,000 পরীক্ষার্থী রয়েছে এবং এখানে সব মিলিয়ে বছর মোট পরীক্ষার্থী সংখ্যা 1,40,830 জন, এর মধ্যে 73,557 জন ছাত্র এবং 67,773 জন এখানে রয়েছে এবং 208টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমরা এই এইচএসসি পরীক্ষার আরও খবর জানাবো। আমরা যাচ্ছি ঢাকায়, সেখানে আমাদের সহকর্মী প্রত্যয় আরও এই এইচএসসি পরীক্ষার্থী নিয়ে ঢাকার অবস্থা জানাবেন। পরীক্ষা শুরু হচ্ছে আজ। এই মুহূর্তে আমরা রয়েছি আজিমপুরের একটি পরীক্ষা কেন্দ্রের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছাত্রছাত্রীদের ভিড় আমরা দেখতে পাচ্ছি। এখানে মূলত যে স্কুলগুলোর কেন্দ্র পড়েছে সেই স্কুলের শিক্ষার্থীরা এখানে উপস্থিত হয়েছেন এবং সেই যে পরীক্ষার আগ মুহূর্তের যে টেনশন, সেই টেনশনটি আমরা এখানে উদ্বিগ্নভাবে দেখতে পাচ্ছি। এখানকার যারা শিক্ষার্থী এবং অভিভাবক সকলের মধ্যেই আজ সকাল 10টায় বাংলা প্রথম পত্রের পরীক্ষা শুরু হবার মাধ্যমে আজকের এই এইচএসসি পরীক্ষা শুরু হবে এবং এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে 12,70,583 জন শিক্ষার্থী। সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সকল ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। একই সঙ্গে এবছর এই পরীক্ষার যে কেন্দ্র থেকে শুরু করে সকল জায়গায় বিশেষ ধরনের নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে। তবে সেক্ষেত্রে ডিএমপি গতকালকে একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছিল যে পরীক্ষা কেন্দ্রের আশেপাশে 200 মিটারের মধ্যে কেউ আসতে পারবেন না এবং একই সঙ্গে যে বিজ্ঞপ্তিটিতে যে ঘোষণাটি দেওয়া হয়েছে এবছর আরেকটি নতুন করে সেই ঘোষণাটি হচ্ছে যে এবছর কিন্তু দীর্ঘ 5 বছর পর পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হচ্ছে, যার কারণে এবারের পরীক্ষাটি শিক্ষার্থীদের কাছে একটি ভিন্ন মাত্রা যোগ করেছে। একই সঙ্গে গতকাল যখন শিক্ষামন্ত্রী ব্রিফ করছিলেন সে সময় শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে এবারের এইচএসসি পরীক্ষাটিতে পুনর্মূল্যায়নের সুযোগ থাকবে এবং এবারের এইচএসসি পরীক্ষায় নকল রোধ সহ যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সরকারের পক্ষ থেকে
ব্যবস্থা নেওয়া হবে। তবে এক্ষেত্রে আমরা দেখেছি যে এবারের এইচএসসি পরীক্ষায় প্রায় 36% শিক্ষার্থী ঝরে পড়েছে, যেটি অন্য যে কোনো সময়ের থেকে অনেক বেশি। এই ছিল আমার কাছে আজিমপুরের এই পরীক্ষা কেন্দ্রটির সামনে থেকে সবশেষ। সহকর্মীরা জানাচ্ছিলেন এইচএসসি ও সমমান পরীক্ষার সর্বশেষ পরিস্থিতি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। দোহায় কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় শেষ হয়েছে যুক্তরাষ্ট্র ইরান প্রথম দফার পরোক্ষ কারিগরি আলোচনা। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকা এবং মার্কিন কর্মকর্তাদের হুমকিমূলক বক্তব্যের তীব্র সমালোচনা করেছে তেহরান। তবে চুক্তি লঙ্ঘনের ঘটনা তদারকিতে একটি দ্রুত যোগাযোগ মাধ্যম চালুর বিষয়ে একমত হয়েছে দুপক্ষই। এদিকে মার্কিন প্রেসিডেন্ট দাবি করছেন ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ প্রক্রিয়ার আলোচনা ভালোভাবেই এগোচ্ছে। ইরান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ ও হরমুজ প্রণালী পুরোপুরি চালুর লক্ষ্যে কাতারের রাজধানী দোহায় মার্কিন ও ইরানি প্রতিনিধিদের পরোক্ষ কারিগরি আলোচনা হয়েছে। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় 3 দেশের ঊর্ধ্বতন আলোচকদের উপস্থিতিতে এই বৈঠক হয়। বৈঠকে লেবাননে যুদ্ধ বন্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের দেয়া প্রতিশ্রুতি ভঙ্গের বিষয়টি আনুষ্ঠানিকভাবে তোলে তেহরান। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে নতুন করে মার্কিন সেনা মোতায়েন, সামরিক সরঞ্জাম বাড়ানো এবং মার্কিন কর্মকর্তাদের সাম্প্রতিক কিছু হুমকি ও হস্তক্ষেপমূলক বক্তব্যের কঠোর সমালোচনা করে এর তীব্র প্রতিবাদ জানায় ইরানি প্রতিনিধি দল। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার কারণে সেসব ক্ষতিগ্রস্ত কেন্দ্রে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে পরিদর্শনের অনুমতি দেয়া হবে না বলে আবারও স্পষ্ট করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদী সতর্ক করে বলেছেন, সমঝোতা স্মারকের একটি শর্ত লঙ্ঘন হলেও পুরো চুক্তি ভেস্তে যেতে পারে। জানান, এই সমঝোতা স্মারকের যে কোনো ধরনের লঙ্ঘন ও ত্রুটি আনুষ্ঠানিকভাবে নথিবদ্ধ করতে এবং তা দ্রুত তদারকিতে শিগগিরই একটি বিশেষ যোগাযোগ মাধ্যম চালু করা হবে। এছাড়া ইরানের জব্দকৃত অর্থের একটি অংশ তেহরানের প্রয়োজনীয় পণ্য কেনার কাজে ব্যবহারের বিষয়েও বৈঠকে অগ্রগতি হয়েছে। এদিকে বৈঠকের বিষয়ে প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ প্রক্রিয়া বেশ ভালোভাবেই এগোচ্ছে এবং দোহার আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। তবে আলোচনার গতি নিয়ে ট্রাম্প আশাবাদী হলেও সতর্ক বার্তা দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেন, আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং তারা মূলত হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার উপর জোর দিচ্ছেন। ভ্যান্স সাফ জানিয়েছেন, ইরান যদি পুনরায় পরমাণু কর্মসূচি চালু করে কিংবা আন্তর্জাতিক পরিদর্শকদের বাধা দেয়, তবে ওয়াশিংটনের হাতে সব ধরনের বিকল্প পথ খোলা রয়েছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। যুদ্ধের দামামায় রক্ষা পায়নি ইরানের হাজার বছরের ইতিহাসও। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রাসাদ, মসজিদ আর বিশ্ব ঐতিহ্যের নিদর্শন। ইউনেস্কো সুরক্ষিত স্থাপনাতেও দেখা দিয়েছে ফাটল, ভেঙেছে কাঁচ, খসে পড়েছে টাইলস। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের অনুসন্ধানে উঠে এসেছে যুদ্ধের আঘাতে ক্ষতবিক্ষত ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য। ধ্বংসের মুখে শত শত বছরের পুরনো ঐতিহ্য, ফেটে গেছে দেয়াল, ভেঙে পড়েছে কাঁচ। বিস্ফোরণের তীব্র কম্পনেই ক্ষতবিক্ষত হয়েছে ইরানের একাধিক স্থাপনা। তবে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ইস্পাহানের নকশে জাহান স্কয়ার ও 400 বছরের পুরনো চেহেল সোটুন প্রাসাদ। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত 11টি ঐতিহাসিক ভবন চিহ্নিত করেছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স। বিশেষজ্ঞরা বলছেন, বোমা সরাসরি না পড়লেও বিস্ফোরণের কম্পনে 1 কিলোমিটার দূরের ভবনও ক্ষতিগ্রস্ত হতে পারে। আর সেই কারণে এত পুরনো স্থাপনাগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে রয়েছে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত নকশে জাহান স্কয়ার, চেহেল সোটুন প্রাসাদ, গোলিস্তান প্রাসাদ, ইস্পাহানের জামে মসজিদ, ট্রান্স ইরানিয়ান রেলপথের আন্দিমেশক স্টেশন এবং প্রায় 1800 বছরের পুরনো ফালাক অল আফলাক দুর্গ। ইরানের ইউনেস্কো প্রতিনিধি জানিয়েছে, পুরো যুদ্ধে দেশটির অন্তত 134টি সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইস্পাহান শহর শুধু ইরানের মানুষের সম্পদ নয়, এটি পুরো বিশ্বের ঐতিহ্য। এই শহর বিশ্বের উত্তরাধিকার, তাই এই ঐতিহ্যকে সম্মান করতে হবে। এর মর্যাদা কখনোই নষ্ট করা উচিত নয়। নিরাপত্তা পরিস্থিতির কারণে এখনো সেখানে বিশেষজ্ঞ দল পাঠানো সম্ভব হয়নি। স্যাটেলাইটের ছবি দেখে ক্ষয়ক্ষতির মূল্যায়ন করা হচ্ছে।
প্রত্নতত্ত্ব ও ঐতিহ্য সংরক্ষণ বিশেষজ্ঞদের মতে অতীতে এমন ঐতিহাসিক স্থাপনাগুলো সাধারণত নো স্ট্রাইক লিস্টে রাখা হতো। 1954 সালের হেগ কনভেনশন অনুযায়ী যুদ্ধের সময় সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করা আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা। ইচ্ছাকৃতভাবে এসব স্থাপনাকে লক্ষ্যবস্তু করা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হয়। ঈশিতা আক্তার, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। রাজধানী তেহরানে সাজসজ্জা, নিরাপত্তা ও জনসমাগম মোকাবিলায় নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। কোটি মানুষের অংশগ্রহণে এটি দেশটির ইতিহাসের সবচেয়ে বড় জানাজার একটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রিয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানাতে প্রস্তুত ইরান। চলছে নানা আয়োজন। রাজধানী তেহরানের বিভিন্ন এলাকায় টাঙানো হয়েছে বিশাল প্রতিকৃতি, রং করা এবং মঞ্চ নির্মাণের কাজও চলছে দ্রুত গতিতে। নিরাপত্তা নিশ্চিত করতে পুরো এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। কর্তৃপক্ষ জানিয়েছে আগামী শনিবার থেকে শুরু হবে জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা। আয়োজকদের ধারণা 1,50,00,000 থেকে 2 কোটি মানুষ এতে অংশ নিতে পারেন। অতিরিক্ত ভিড় সামাল দিতে জনগণকে ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে তাপপ্রবাহের কারণে পর্যাপ্ত পানি, পানসহ স্বাস্থ্যবিধি মেনে চলারও পরামর্শ দেওয়া হয়েছে। শুক্রবার বিদেশি রাষ্ট্র সরকারের প্রতিনিধিদের জন্য আলাদা অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। আয়োজকদের ভাষ্য, প্রায় 30টি দেশের প্রতিনিধিরা এতে অংশ নিতে পারেন। ইরাক, আফগানিস্তান ও পাকিস্তান সহ প্রতিবেশী দেশগুলো থেকে বিপুল সংখ্যক মানুষের তেহরানে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ইউরোপীয় দেশগুলোকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়নি বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। জানাজা কেন্দ্র করে তেহরান, কোম ও মাসাদে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। শনিবার থেকে সোমবার পর্যন্ত রাজধানীর সরকারি ও বেসরকারি অধিকাংশ অফিস বন্ধ থাকবে এবং শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচলে কড়াকড়ি আরোপ করা হবে। তেহরানের রাষ্ট্রীয় অনুষ্ঠান শেষে 9 জুলাই মাসাদে ইমাম রেজার মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে। গত 28 ফেব্রুয়ারি তেহরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় মারা যান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর তার ছেলে মোস্তফা খামেনিকে দেশটির সর্বোচ্চ নেতা নির্বাচিত করা হয়। রাহানুল রানা, সময় সংবাদ। ইউক্রেন জুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় 2 শিশুসহ অন্তত 6 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অর্ধশতাধিক। রণক্ষেত্রের এই চরম উত্তেজনার মাঝেই কিয়েভের অভ্যন্তরীণ রাজনীতিতে শুরু হয়েছে তীব্র ক্ষমতার লড়াই। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে জেলেনস্কির বিরুদ্ধে লড়ার ঘোষণা দিয়েছেন দেশটির সাবেক সেনাপ্রধান ভ্যালেরি জালুঝনি। ইউক্রেন সংকট সমাধান নিয়ে মার্কিন নীতিতে পরিবর্তনের বিষয়ে ওয়াশিংটন আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বলে দাবি মস্কোর। ইউক্রেনের আকাশ জুড়ে আবার রুশ বোমারু বিমান ও ড্রোনের তাণ্ডব। বুধবার দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভ সহ ওডেসা ও খেরসন অঞ্চলে একযোগে ব্যাপক হামলা চালিয়েছে পুতিন বাহিনী। স্থানীয় প্রশাসন জানিয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে হতাহতের ঘটনা ঘটেছে। পাল্টা আঘাত হানছে ইউক্রেনও। রুশ সীমান্তবর্তী এলাকাগুলো লক্ষ্য করে ড্রোন হামলা অব্যাহত রেখেছে জেলেনস্কি বাহিনী। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে এসব হামলায় টার্গেট করা হচ্ছে রাশিয়ার তেল শোধনাগারগুলো। রণক্ষেত্রের এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই ইউক্রেনের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ধরনের পট পরিবর্তনের আভাস মিলছে। ইউক্রেনের সাবেক সেনাপ্রধান ভ্যালেরি জালঝুনি আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ভলোদিমির জেলেনস্কিকে চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছেন। জালঝুনি সাফ জানিয়েছেন দেশের মানুষ তার উপর আস্থা রাখছে এবং তিনি জনগণের এই বিশ্বাসের অমর্যাদা করতে পারবেন না। ইউক্রেন সংকট সমাধান নিয়ে মার্কিন নীতিতে কোনো পরিবর্তন এসেছে কিনা সে বিষয়ে রাশিয়াকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি বলে দাবি করেছে মস্কো। এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানান, দ্বিপাক্ষিক যোগাযোগের মাধ্যমে মার্কিন প্রশাসন তাদের অবস্থানের কোনো রদবদলের কথা ক্রেমলিনকে অবহিত করেনি। তবে যুদ্ধ থামাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আন্তরিকতা নিয়ে কোনো সন্দেহ নেই উল্লেখ করে মস্কো বলছে, আলাস্কা সম্মেলনের বোঝাপড়া অনুযায়ী যে কোনো ন্যায্য ও টেকসই সমাধানের প্রস্তাব বিবেচনা করতে তারা এখনও প্রস্তুত। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। মিয়ানমারের রাখাইনে ব্যাপক বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী। এতে বেসামরিক নাগরিক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে সাগাইং অঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীগুলোর নিজেদের মধ্যকার রক্তক্ষয়ী কোন্দলে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। এমন অস্থিতিশীল পরিস্থিতিতে গত 4 মাসে প্রায় 7 লাখ নাগরিক মিয়ানমার ছেড়ে থাইল্যান্ডে আশ্রয় নিয়েছেন।
মিয়ানমারের রাখাইন রাজ্যের বুথিডং উপজেলায় বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে আবারও বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী। যুদ্ধবিমান থেকে শহরের আশপাশের গ্রামগুলোতে মুহুর্মুহু বোমা ফেলেছে সেনারা। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে অন্তত 10টি শক্তিশালী বোমা নিক্ষেপ করা হয়েছে বলে জানান বাসিন্দারা। এদিকে জান্তা বিরোধী শিবিরের অভ্যন্তরীণ কোন্দলে রক্তাক্ত হয়েছে সাগাইং অঞ্চলের মনিওয়া শহর। সমান্তরাল জাতীয় ঐক্য সরকার এনইউজির অনুগত পিপলস ডিফেন্স ফোর্স পিডিএফ এবং পিপলস সিকিউরিটি ফোর্স পিএসএফ এর মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষে কয়েকজন বেসামরিক নাগরিক হতাহতের খবর পাওয়া গেছে। স্থানীয় পিএসএফ ক্যাম্পগুলোতে পিডিএফ এর আকস্মিক অভিযানের পরই এই সংঘাতের সূত্রপাত। এমন চতুর্মুখী সহিংসতা ও জান্তা সরকারের বাধ্যতামূলক সামরিক নিয়োগ আইন থেকে বাঁচতে দলে দলে দেশ ছাড়ছেন মিয়ানমারের নাগরিকরা। জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা IOM এর সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম 4 মাসেই প্রায় 6,87,000 মিয়ানমার নাগরিক প্রতিবেশী থাইল্যান্ডে প্রবেশ করেছেন। মূলত জোরপূর্বক সেনাবাহিনীতে অন্তর্ভুক্তি এড়ানো, নিরাপত্তা এবং অর্থনৈতিক বিপর্যয়ের কারণেই এই ব্যাপক দেশত্যাগ। মিয়ানমারের সামরিক অভ্যুত্থান পরবর্তী সংঘাতে এ পর্যন্ত 1 লাখের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা ACLED। বিশ্লেষকদের মতে এটি বর্তমানে এশিয়ার অন্যতম প্রাণঘাতী সংঘাত, যেখানে প্রকৃত প্রাণহানি আরও বেশি হতে পারে। জাতিসংঘের তথ্য অনুযায়ী এই সহিংসতার জেরে 37 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং তীব্র খাদ্য সংকটে ভুগছেন প্রতি 5 জনের 1 জন, যার নেতিবাচক প্রভাব পড়ছে প্রতিবেশী দেশগুলোতেও। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ভয়াবহ জোড়া ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে 2,295 জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ প্রায় 50,000 মানুষ। ভয়াবহ এই বিপর্যয়ের 1 সপ্তাহ পেরিয়ে গেলেও ধ্বংসস্তূপ থেকে স্বজনদের জীবিত উদ্ধারের আশা ছাড়ছেন না প্রিয়জনরা। তবে উদ্ধার কাজে ধীরগতির কারণে আর কাউকে জীবিত উদ্ধারের সম্ভাবনা অনেকটাই কমে গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এমন পরিস্থিতিতে তীব্র খাদ্য সংকট, লুটপাট এবং সংক্রামক ব্যাধির আশঙ্কায় দেশটিতে এক চরম মানবিক বিপর্যয় তৈরি হয়েছে। ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে ধুলোর সঙ্গে মিশে গেছে গোটা উপকূলীয় অঞ্চল। সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা শহরের ধসে পড়া ভবনগুলোতে জীবিত আর কেউ নেই নিশ্চিত হয়ে সেগুলোকে মৃত বা ডি চিহ্ন দিয়ে চিহ্নিত করছেন উদ্ধারকর্মীরা। প্রতিদিনই ধ্বংসস্তূপ থেকে বের করা হচ্ছে অসংখ্য মৃতদেহ। ভেনেজুয়েলায় ভূমিকম্পের 1 সপ্তাহ পার হওয়ার পরও প্রিয়জনকে জীবিত ফিরে পাওয়ার আশা পুরোপুরি ছাড়েননি স্বজনেরা। তবে সময় পার হওয়ার সাথে সাথে তাদের সেই আশা এখন নিভে আসছে। ধ্বংসস্তূপের নিচে প্রাণের খোঁজের চেয়েও টিকে থাকার লড়াই বড় হয়ে উঠেছে। ভেঙে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা, দেখা দিয়েছে তীব্র খাদ্য ও পানির সংকট। ত্রাণ শিবিরের সামনে এক মুঠো খাবারের জন্য মানুষের হাহাকার আর কারাকারি রূপ নিয়েছে চরম বিশৃঙ্খলায়। এর মাঝেই মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে ব্যাপক চুরি ও লুটপাট। দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট আর মার্কিন নিষেধাজ্ঞার কারণে আগে থেকেই নড়বড়ে ছিল ভেনেজুয়েলার স্বাস্থ্য খাত। এই দুর্যোগের পর রাজধানী কারাকাসের হাসপাতালগুলোয় উপচে পড়ছে আহত মানুষের ভিড়। প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ঘাটতি থাকায় চিকিৎসকদের কেবল গুরুতর রোগীদেরই অগ্রাধিকার দিতে হচ্ছে। এর ওপর হাম ও ডিপথেরিয়ার মতো সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এমন চরম মানবিক সংকটের মুখে বিশ্ব খাদ্য কর্মসূচি এরই মধ্যে ভেনেজুয়েলার 5 লাখ মানুষের 3 মাসের খাবারের জন্য জরুরি ভিত্তিতে $5 কোটি সহায়তা চেয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দীর্ঘস্থায়ী মার্কিন নিষেধাজ্ঞার কারণে দেশটিতে আন্তর্জাতিক সাহায্য, প্রয়োজনীয় তহবিল এবং উদ্ধার কাজের ভারী যন্ত্রপাতি পৌঁছানোর পথ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ সাময়িকভাবে কিছু নিষেধাজ্ঞা শিথিল করলেও তা এই বিশাল ক্ষয়ক্ষতি মোকাবিলায় একেবারেই অপ্রতুল। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে অনড় ককরোচ জনতা পার্টি। তীব্র দাবদাহে অনশনে পরিবেশ কর্মী ওয়াংচুক তেলাপোকাদের আন্দোলনে সংহতি জানাচ্ছেন বিরোধী নেতারা। বিশ্বকাপ ফুটবলের খবর। রুদ্ধশ্বাস লড়াইয়ে বিশ্বকাপে টিকে রইল বেলজিয়াম। অতিরিক্ত সময়ের পেনাল্টিতে সেনেগালকে হারিয়ে নাটকীয় প্রত্যাবর্তন করল দ্য রেড ডেভিলস। ইউরি টুলাম্যানের জোড়া গোলে তেরেঙ্গা লায়নদের 3-2 গোলে হারিয়ে রাউন্ড অফ 16-এ বেলজিয়াম 2-0 এগিয়ে থেকেও রাউন্ড অফ 32 থেকে সাদিও মানের সেনেগালের বিদায়।
আড়াই মিনিটের ঝড়ে স্বপ্ন ভাঙে সেনেগালের। বুড়ো হাড়ের ভেলকি দেখালেন বেলজিয়ামের সবচেয়ে অভিজ্ঞ স্ট্রাইকার রোমেলো লুকাকু। 85 মিনিট পর্যন্ত 2-0 গোলে এগিয়ে থাকা তেরেঙ্গা লায়নদের কাছ থেকে মূলত ম্যাচটা বের করে আনেন 33 বছর বয়সী এই ফুটবলার। এরপর টিলাম্যানের গোল আর অতিরিক্ত সময়ে পাওয়া বিতর্কিত পেনাল্টি থেকে এবারের বিশ্বকাপের নাটকীয় প্রত্যাবর্তনের গল্প লেখে দ্য রেড ডেভিলস। তাতেই হৃদয় ভাঙল সাদিও মানের সেনেগালের। ম্যাচের অতিরিক্ত সময়ে সেনেগালের ডি বক্সে ফাউলের শিকার হন বেলজিয়াম অধিনায়ক ইউরি টিলাম্যান। এরপর রেফারির লম্বা ভিআর চেক, যেখানে সিদ্ধান্তটা যায় বেলজিয়ামের পক্ষেই। পেনাল্টির কল দেন রেফারি। সেখান থেকে 2-0 গোলে পিছিয়ে পড়া ম্যাচ বেলজিয়াম জিতে নেয় 3-2 গোলে। যদিও সিয়াটলে ম্যাচের শুরুর রূপটা ছিল একেবারেই ভিন্ন। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে তেরেঙ্গা লায়নরা। গোল পেতেও বেশি সময় লাগেনি তাদের। 25 মিনিটে সাদিও মানের দুর্দান্ত ক্রস থেকে ইসমাইল সারের হেডে বল পোস্টে লেগে ফিরে এলেও রিবাউন্ডে জালে জড়ান হাবিব দিয়ারা। 1-0 গোলে এগিয়ে যায় আফ্রিকান প্রতিনিধিরা। প্রথমার্ধে ব্যবধান বাড়ানোর বেশ কয়েকটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি সাদিও মানেরা। দ্বিতীয়ার্ধে স্কোরশিটে নাম লেখান ইসমাইল সার। শক্তিশালী ফিনিশিংয়ে ব্যবধান 2-0 করেন এই ফরওয়ার্ড। 2 গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি বেলজিয়াম। উপায় না দেখে মাঠে বেশ কিছু পরিবর্তন আনেন বেলজিয়াম কোচ। উঠিয়ে নেন অভিজ্ঞ ডি ব্রুইনা ও জেরেমি ডোকুকে। তাতেও কাজ হচ্ছিল না। সেনেগালের ডিফেন্স কিছুতেই ভাঙতে পারছিল না বেলজিয়াম। বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার শঙ্কায় পড়ে যায় রেড ডেভিলস। তবে বেলজিয়ামের ত্রাতা হয়ে আসেন বদলি নামা লুকাকু। 85 মিনিটে থমাস মুনিয়রের অ্যাসিস্ট থেকে রেড ডেভিলদের ম্যাচে ফেরান এই ফুটবলার। তখনও হয়তো আসন্ন বিপদ আঁচ করতে পারেনি সেনেগাল। 3 মিনিট পর আবারও সেনেগালের ডিফেন্স ভাঙে বেলজিয়াম ফরওয়ার্ডরা। লিওনার্দো ট্রোসার্ডের বাড়ানো বল থেকে রীতিমতো ফ্রি হেডার থেকে গোল করে ব্যবধান 2-2 করেন ইউরি টিলাম্যান। আর তাতেই আক্ষেপ বাড়ে সেনেগালের। রাউন্ড অফ 32 থেকে বিদায় নিতে হয়েছে তেরেঙ্গা লায়নদের। আর নাটকীয় জয়ে রাউন্ড অফ 16-এ বেলজিয়াম। ফাহিম ইসলাম, সময় সংবাদ। অন্য ম্যাচে আটলান্টা ইংলিশদের ত্রাণকর্তা হ্যারি কেইন তার এই জোড়া গোলে কঙ্গোর কাছ থেকে জয় ছিনিয়ে নিয়েছে ইংল্যান্ড। বিশ্বকাপের গোল সংখ্যায় পেলেকে ছাড়িয়ে গেছে কেইন। আর 2-1 ব্যবধানে জিতে শীর্ষ 16 নিশ্চিত করেছে থ্রি লায়ন্স। রাউন্ড অফ 16-এ তাদের প্রতিপক্ষ এখন মেক্সিকো। বিশ্বকাপের ইতিহাসে প্রথমে গোল হজম করে ইংল্যান্ডের কামব্যাক করার নজির খুব কম। 1966 বিশ্বকাপের পর আর কখনোই এমন অসাধ্য সাধন করতে পারেনি থ্রি লায়ন্স। 60 বছর পর হ্যারি কেইনের সুবাদে পিছিয়ে পড়েও ম্যাচ জিতল ইংল্যান্ড। তবে আটলান্টা স্টেডিয়ামে ইংলিশদের কঠিন পরীক্ষার মুখোমুখি ফেলে দেয় ডিআর কঙ্গো। এক প্রকার খাদের কিনারায় পড়ে যায় থ্রি লায়ন্স। অঘটন শিকারের দ্বার প্রান্তে চলে যায় থমাস টুকেল শিষ্যরা। তবে ম্যাচের শেষ কোয়ার্টারে গর্ডন কেইন জুটি কোনো অঘটন ঘটতে দেয়নি। সেই সঙ্গে জোড়া গোল করে বিশ্বকাপ ইতিহাসে পেলেকে টপকে 13 গোল নিয়ে জাস্ট ফান্টেইনের সঙ্গে ষষ্ঠ সর্বোচ্চ গোল স্কোরার এখন হ্যারি কেইন। ডিআর কঙ্গো এগিয়ে যায় ম্যাচের 7 মিনিটে। দ্য লিওপার্ডসদের লিড এনে দেন ব্রায়ান চিপাঙ্গা। সেই গোল খেয়ে ম্যাচে ফেরার চেষ্টা চালায় হ্যারি কেইনরা। তবে কঙ্গো গোলরক্ষক এমপিস নাজুইয়ের দৃঢ়তায় গোলের মুখ দেখেনি রাশফোর্ড বেলিংহামরা। তবে প্রথমার্ধে বেশ কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত ইংল্যান্ডের বিপক্ষেই দেন ম্যাচ রেফারি। 1-0 গোলে পিছিয়ে পড়ে বিরতিতে যায় ইংলিশরা। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে প্রাণপণ চেষ্টা চালায় ইংল্যান্ড। তবে কিছুতেই কঙ্গোর রক্ষণ ভাঙতে পারছিল না ইংলিশ ফরওয়ার্ডরা। উপায় না দেখে পরিবর্তন আনেন থমাস টুকেল। মাঠে নামেন অ্যান্টোনিও গর্ডন ও এবেরেচি এজে। ফ্রেশ লেগ নিয়ে নতুন উদ্যমে শুরু করে থ্রি লায়ন্স। এবারের বিশ্বকাপে নিষ্প্রভ থাকা গর্ডনকে নিয়ে হয়েছিল আলোচনা। সঠিক সময়ে জ্বলে উঠলেন এই ফরওয়ার্ড। 75 মিনিটে তার অ্যাসিস্ট থেকেই ম্যাচের সমতায় ফেরান কেইন। এর 10 মিনিট পরে আবারও গর্ডন কেইন ম্যাজিক। ম্যাচ অতিরিক্ত সময়ে গড়াতে দেয়নি এই জুটি। দুর্দান্ত এক গোলে ডিআর কঙ্গোর জয়ের স্বপ্ন ভেঙে চুরমার করেন ইংলিশ অধিনায়ক। তাতেই রাউন্ড অফ 16 নিশ্চিত হয়ে যায় থ্রি লায়ন্সদের, যেখানে তাদের জন্য অপেক্ষা করছে মেক্সিকো। ফাহিম ইসলাম, সময় সংবাদ। 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও থামছে না ভারতের ককরোচ জনতা পার্টির আন্দোলন। তেলাপোকাদের আন্দোলনে সংহতি জানাচ্ছেন একের পর এক বিরোধী দলীয় শিবির নেতারা। এমনকি জেনজিদের মহারণে চালিকা শক্তি হয়ে অনশন চালিয়ে যাচ্ছেন লাদাখের জলবায়ু কর্মী সোনাম ওয়াংচুক।
40 ডিগ্রি সেলসিয়াসের তীব্র গরম উপেক্ষা করে প্রায় 2 সপ্তাহ ধরে দিল্লির যন্তর মন্তরে অবস্থান করছেন শত শত শিক্ষার্থী, তরুণ পেশাজীবী ও আন্দোলনকারী। পুলিশি ব্যারিকেড আর কড়া নিরাপত্তার মধ্যেও চলছে স্লোগান, বক্তব্য আর প্রতিবাদ। এই তরুণদের একটাই দাবি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। ব্যঙ্গাত্মক অনলাইন প্রচারণা থেকে জন্ম নেয়া ককরোচ জনতা পার্টি এখন ভারতের তরুণদের শিক্ষা, কর্মসংস্থান ও জবাবদিহির দাবির সবচেয়ে আলোচিত আন্দোলনগুলোর একটিতে পরিণত হয়েছে। মেডিকেলে ভর্তির নিট ইউজি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় পরীক্ষা বাতিল হওয়ার পরেই শুরু হয় ক্ষোভ। আন্দোলনকারীদের অভিযোগ, লাখো শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। পরে পুনরায় পরীক্ষা হলেও তারা রাজপথ ছাড়েননি। তাদের দাবি, শুধু মন্ত্রীর পদত্যাগ নয়, প্রশ্ন ফাঁস ঠেকাতে স্বাধীন তদারকি, স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থা এবং শিক্ষা খাতে দীর্ঘমেয়াদী সংস্কার নিশ্চিত করতে হবে। এই আন্দোলনের সূচনা হয় ভারতের প্রধান বিচারপতির তেলাপোকা মন্তব্য ঘিরে। সেই মন্তব্যের প্রতিবাদে যুক্তরাষ্ট্র প্রবাসী শিক্ষার্থী অভিজিৎ দীপকে সামাজিক মাধ্যমে গড়ে তোলেন ককরোচ জনতা পার্টি। আন্দোলনে নতুন গতি এনেছেন পরিবেশবাদী ও শিক্ষাবিদ সোনাম ওয়াংচুক। শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে তিনি অনশন চালিয়ে যাচ্ছেন। সমর্থকদের দাবি, ওয়াংচুকের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়লেও তিনি আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আন্দোলনস্থলে প্রশ্ন ফাঁসের পর আত্মহত্যার অভিযোগ থাকা শিক্ষার্থীদের স্মরণে তৈরি করা হয়েছে একটি স্মৃতির দেয়ালও। আন্দোলন ঘিরে রাজনৈতিক উত্তাপও বাড়ছে। তৃণমূল কংগ্রেসের সাগরিকা ঘোষ, আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, সিপিআই ও সিপিএম সহ কয়েকটি বিরোধী দল আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে। তবে বিজেপি সিজেপিকে নতুন ভাইরাস এবং তেলাপোকার মতো দল বলে কটাক্ষ করেছে। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। বেলজিয়ামে বহুতল ভবনে ভয়াবহ আগুনে 6 জনের মৃত্যু, ছাদ থেকে অনেককে উদ্ধার, জানা যায়নি দুর্ঘটনার কারণ, প্রধানমন্ত্রীর শোক। জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বাতিল করতে না পেরে বেশ ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মাটির অধিকার বনাম হোয়াইট হাউসের ক্ষমতার লড়াইয়ে শেষ পর্যন্ত জয় হলো মার্কিন সংবিধানেরই। তবে এখন প্রশ্ন উঠছে, মার্কিন প্রেসিডেন্টের নির্বাহী আদেশটি বাতিল হওয়ায় কে লাভবান হলো আর কেই বা ক্ষতির সম্মুখীন হলো? বিশেষজ্ঞরা বলছেন, শত বছরের পুরনো এই অধিকার টিকে যাওয়ায় শুধু লাখো অভিবাসী পরিবারই স্বস্তি পায়নি, বরং সুরক্ষিত হলো মার্কিন অর্থনীতির দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ। ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের নির্বাহী আদেশকে সরাসরি অসাংবিধানিক আখ্যা দিয়ে তা বাতিল করে দেন মার্কিন সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি জন রবার্টস সংখ্যাগরিষ্ঠের রায়ে লিখেছেন, সংবিধানের 14তম সংশোধনীতে যে প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতির সুরক্ষাই দেয়া হলো। আদালতের এই রায় আসার সঙ্গে সঙ্গেই ট্রাম্পের কট্টরপন্থী শিবির এবং হোয়াইট হাউসে তীব্র অসন্তোষ শুরু হয়েছে। ট্রাম্প এই রায়কে দেশের জন্য চরম ক্ষতিকর আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন এবং কংগ্রেসকে অবিলম্বে সাধারণ আইন পাশের মাধ্যমে এই প্রথা বন্ধের আহ্বান জানিয়েছেন। তবে অভিবাসন ও আইন বিশেষজ্ঞরা ট্রাম্পের এই দাবিকে নাকচ করে দিয়েছেন। তাদের মতে, সুপ্রিম কোর্ট সংবিধানের আক্ষরিক ও ঐতিহাসিক ব্যাখ্যাকে চূড়ান্ত হিসেবে গ্রহণ করায় সাধারণ আইন দিয়ে একে ভাঙা যাবে না। গবেষণা বলছে, ট্রাম্পের এই নির্বাহী আদেশ যদি বহাল থাকত, তবে তা যুক্তরাষ্ট্রের জনমিতি ও অর্থনীতিতে বিপর্যয় ডেকে আনত। মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী নিষেধাজ্ঞা কার্যকর হলে প্রতি বছর প্রায় 2.5 লাখ শিশু নাগরিকত্বহীন হয়ে জন্মাত, যে কারণে 2045 সালের মধ্যে যুক্তরাষ্ট্রে নথিপত্রবিহীন মানুষের সংখ্যা আরও 27 লাখ বেড়ে যেত। এই নীতির সবচেয়ে বড় ভুক্তভোগী হতো লাতিন ও এশীয় বংশোদ্ভূত মানুষ। অথচ সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজের হিসাব বলছে, জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া এই অভিবাসী জনগোষ্ঠী 1975 থেকে 2074 সালের মধ্যে মার্কিন অর্থনীতিতে কর ও উৎপাদন মিলিয়ে প্রায় $7.7 ট্রিলিয়ন অবদান রাখছে এবং রাখবে। বিশ্বের হাতে গোনা যে 30টির মতো দেশে মাটির অধিকারের ভিত্তিতে নাগরিকত্ব দেয়া হয়, তার মধ্যে যুক্তরাষ্ট্র অন্যতম। কানাডা, মেক্সিকো বা ব্রাজিলের মতো দেশগুলো এই উদারনীতি ধরে রাখলেও ট্রাম্প প্রশাসন একে বার্থ ট্যুরিজম আখ্যা দিয়ে বন্ধ করতে চেয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্টের এই মাইলফলক রায় পরিষ্কার বার্তা দিল, প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা বা রাজনৈতিক মেরুকরণ যতই উগ্র হোক না কেন, মার্কিন নাগরিকত্বের সীমানা নির্ধারণের চূড়ান্ত ক্ষমতা কেবল সংবিধানেরই। নাদিম মারজান, সময় সংবাদ। নাইজেরিয়ার একটি স্কুল থেকে শিক্ষক সহ অন্তত 36 শিক্ষার্থীকে অপহরণ করেছে সশস্ত্র বন্দুকধারীরা। উত্তর পূর্বাঞ্চলে বার্নো রাজ্যের লাসা শহরের
সরকারি স্কুলে পরীক্ষা চলাকালীন সময়ে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। আফ্রিকার সবচেয়ে জনবহুল এই দেশটিতে গত মে মাসের পর এটি তৃতীয় কোনো গণ অপহরণের ঘটনা। অপহরণের পর ক্লাসরুমে পরীক্ষার প্রশ্নপত্র এবং স্কুল ব্যাগ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়তে থাকতে দেখা যায়। এই ঘটনার প্রতিবাদে এবং অপহৃতদের দ্রুত উদ্ধারের দাবিতে বার্নো রাজ্যের গভর্নরের বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন শত শত অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারা। সাম্প্রতিক বছরগুলোতে নাইজেরিয়ার উত্তরাঞ্চলে গণ অপহরণের ঘটনা বেড়েই গেছে, এতে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে দেশটিতে। বেলজিয়ামে 10 তলা একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে 6 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার সকালে দেশটির আন্টওয়ার্প শহরে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় ভবনটিতে 2 শতাধিক মানুষ বসবাস করছিলেন। ভবনের বিভিন্ন তলায় মানুষ আটকা পড়লে দমকল কর্মীরা মই ব্যবহার করে অনেককে উদ্ধার করেন। ধোঁয়া দ্রুত ছড়িয়ে পড়ায় তল্লাশি চালিয়ে সম্ভাব্য ভুক্তভোগীদের খুঁজতে দেখা যাচ্ছে। প্রত্যক্ষদর্শী একজন জানান, তিনি ফ্ল্যাট থেকে বের হতে না পেরে বারান্দায় আশ্রয় নেন। পরে দমকল বাহিনী তাকে উদ্ধার করে। আগুন লাগার কারণ এখনও নিশ্চিত নয়, তবে ঘটনাস্থলের ছাদে সংস্কার কাজ চলছিল বলে জানিয়েছেন কয়েকজন। এদিকে বেলজিয়ামের প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ভয়াবহ দাবানলের কবলে বিশ্বের বিভিন্ন দেশ। গ্রিসে প্রাণ গেছে একই পরিবারের 2 সদস্যের। যুক্তরাষ্ট্রে নতুন করে অন্তত 83টা আগুনের ঘটনা শনাক্ত করা হয়েছে। ইউক্রেনের চেরেনোবিল এলাকায় আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে 2 শতাধিক উদ্ধারকর্মী। এছাড়া ক্রোয়েশিয়া, স্পেন এবং তুরস্কেও ছড়িয়ে পড়েছে দাবানল। যুক্তরাষ্ট্রের মধ্য ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন অঙ্গরাজ্যে দ্রুত ছড়িয়ে পড়ছে দাবানল। নতুন করে 83টি আগুনের ঘটনা শনাক্ত হওয়ায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে 54টি বড় দাবানল এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ইউটাহ অঙ্গরাজ্যের দাবানল বর্তমানে দেশের সবচেয়ে বড় আগুন বলে জানানো হয়। তীব্র গরম, শুষ্ক আবহাওয়া ও দমকা বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। দেশজুড়ে দাবানল মোকাবেলায় 8000-এর বেশি দমকল কর্মী কাজ করছেন। ইউক্রেনের চেরনোবিল এলাকায় কয়েকদিন ধরে জ্বলতে থাকা বনাঞ্চলের আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন 2 শতাধিক উদ্ধারকর্মী। কর্তৃপক্ষ বলছে এলাকায় বিকিরণের মাত্রা এখনও স্বাভাবিক রয়েছে, তবে আগুনের ধোঁয়া কিয়েভ পর্যন্ত পৌঁছে বায়ুদূষণ ও দৃশ্যমানতা কমিয়ে দিয়েছে। উত্তর দিকের বাতাস প্রবাহিত হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। তীব্র তাপপ্রবাহে দাবানলের ঝুঁকি বেড়েছে ক্রোয়েশিয়ায়। ওয়েবিচ শহরের কাছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে জরুরি কর্মীরা। আগুনের বিস্তার ঠেকাতে দমকল কর্মীদের পাশাপাশি আকাশপথ থেকেও অভিযান চালানো হয়। পরিস্থিতি মোকাবেলায় দেশের কয়েকটি অঞ্চলে সর্বোচ্চ পর্যায়ের লাল আবহাওয়া সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। স্পেনের আরাগান অঞ্চলে ছড়িয়ে পড়ে দাবানল। এতে অন্তত 2000 হেক্টরের বেশি এলাকা পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে শতাধিক সেনা ও দমকল সদস্য মোতায়েন করেছে কর্তৃপক্ষ। তবে এখন পর্যন্ত কোনো এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়নি। গ্রিসে ভয়াবহ দাবানলের মধ্যে প্রাণ হারিয়েছেন বাবা ও ছেলে। আগুন থেকে বাঁচতে গিয়ে তারা প্রাণ হারান বলে ধারণা করছে কর্তৃপক্ষ। এ ঘটনায় আহত হয়েছেন একজন। দাবানল নিয়ন্ত্রণে ব্যাপক অভিযান চালাচ্ছে দমকল বাহিনী। অন্যদিকে তুরস্কের ইজমিরে আবাসিক এলাকার কাছে ছড়িয়ে পড়েছে দাবানল। আগুনের শিখা বাড়িঘর ও সড়কের একেবারে কাছাকাছি পৌঁছে যাওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে দ্রুত ঘটনাস্থলে দমকল বাহিনী মোতায়েন করা হয়। আবাসিক এলাকায় যেন আগুন ছড়িয়ে না পড়ে সে চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা। বরকতুল্লাহ, সময় সংবাদ। জার্মানিতে তীব্র তাপপ্রবাহের মধ্যে পানিতে ডুবে মারা গেছেন 30 জন। দেশটির জীবন রক্ষাকারী সংস্থা জানায়, সাঁতার কাটতে গিয়ে নদী এবং লেকে মাত্র কয়েকদিনেই এই ঘটনা ঘটেছে। তাদের বেশিরভাগই তরুণ এবং কিশোর বলেও জানায় জার্মান সংস্থাটি। জার্মানি থেকে আরও জানাচ্ছেন বিটু বড়ুয়া। এ যেন জলে কুমির আর ডাঙায় বাঘ। জার্মানি সহ গোটা ইউরোপে একদিকে প্রচণ্ড তাপদাহে সাধারণ মানুষের নাভিশ্বাস, অন্যদিকে সেই গরম থেকে বাঁচতে একটুখানি স্বস্তি পেতে লেক বা হ্রদের পানিতে ডুবে মৃত্যু। গেল সপ্তাহে জার্মানি জুড়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় 42 ডিগ্রি সেলসিয়াস, যা দেশটির ইতিহাসে রেকর্ড। বসত বাড়িতে তো বটেই, একদণ্ড শান্তি ছিল না পার্ক বা গাছের ছায়াতেও। তাই শরীরকে একটুখানি স্বস্তি দিতে দেশটির সাধারণ মানুষ ছুটে যান আশেপাশের নদী, লেক বা হ্রদের কাছে। এদের মধ্যে কেউ কেউ সাঁতার জানলেও অনেকেই মৃত্যুকে বরণ করেছেন শুধুমাত্র সাঁতার না জানার ফলে।
সংশ্লিষ্টরা জানায় গেল কয়েকদিনেই জার্মানির জ্যাকসন, নিদা জ্যাকসন, নর্থ রাইন ওয়েস্টফালেন সহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যের নদী ও হ্রদের পানিতে ডুবে মারা গেছেন বেশ কয়েকজন। এছাড়া শুধু চলতি বছরেই নয়, 2025 সালে পানিতে ডুবে মারা গেছেন 393 জন, আর 2024 সালে সেই সংখ্যা ছিল 400-র উপরে। এদিকে জার্মানিতে প্রায় 4 দিন ধরে তীব্র গরমের পর তাপমাত্রা আবারও স্বাভাবিক হয়ে আসছে। দেশ জুড়ে কোথাও কোথাও ঝড় ও বজ্রসহ বৃষ্টি নেমে আসায় স্বস্তি ফিরেছে জনজীবনে। তবে সামনের দিনগুলোতে তাপমাত্রা আবারও বাড়তে পারে বলে জানায় জার্মান আবহাওয়া অধিদপ্তর DWD। বিশ্বের বিভিন্ন দেশের মতো জার্মানিতেও পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটছে। তবে মাত্র কয়েকদিনের ব্যবধানে 30 জনের কাছাকাছি মানুষের মৃত্যু অবশ্যই জার্মানির ইতিহাসে বিরল। তাই গভীর পানিতে নামার আগে সাঁতার শিখে রাখার পাশাপাশি জীবন রক্ষাকারী সরঞ্জাম যেমন লাইফ জ্যাকেট, রিং, দড়ি, হুইসেল কিংবা বাঁশি সাথে রাখার পরামর্শ জার্মানির উদ্ধারকারী সংস্থাগুলোর। জার্মানি থেকে বিজু বড়ুয়া, সময় সংবাদ। 1 জুলাই থেকে কুয়েতে বেড়েছে অক্টেনের আল্ট্রা 98 জ্বালানির দাম। কার্যকর হওয়া নতুন মূল্য তালিকা অনুযায়ী প্রতি লিটার আল্ট্রা 98 এর দাম 285 ফিলস থেকে বাড়িয়ে 275 ফিলস নির্ধারণ করা হয়েছে। তবে সাধারণ গাড়ি চালকদের জন্য জ্বালানির দাম অপরিবর্তিত রেখে স্বস্তি বজায় রেখেছে কুয়েত সরকার। প্রিমিয়াম সুপার, ডিজেল এবং কেরোসিনের দামে কোনো পরিবর্তন আনা হয়নি। রাষ্ট্রায়ত্ত কুয়েত ন্যাশনাল পেট্রোলিয়াম কোম্পানি জানিয়েছে, সরকারের ত্রৈমাসিক মূল্য পর্যালোচনার অংশ হিসেবে নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে, যা আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তির পর ভারতে কমেছে এলপিজি, জ্বালানি তেল ও জেট ফুয়েলের দাম। বুধবার থেকে নতুন সিদ্ধান্ত কার্যকর হয়েছে। 19 কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমেছে 183 রুপি 50 পয়সা। বেসরকারি জ্বালানি বিক্রেতা নায়ারা এনার্জি প্রতি লিটার পেট্রোলে 5 রুপি এবং ডিজেলে 3 রুপি দাম কমিয়েছে। একই সঙ্গে জেট ফুয়েলের দামও প্রতি লিটারে 5 রুপি কমানো হয়েছে। এই মূল্যহ্রাসের পেছনে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা কমা এবং কাতারে দুই পক্ষের আলোচনায় অগ্রগতিকে প্রধান কারণ হিসেবে দেখানো হচ্ছে। নিলামে উঠছে অ্যাপলের তৈরি প্রথম দিককার ঐতিহাসিক কম্পিউটার অ্যাপল ওয়ান। ক্যালিফোর্নিয়ার বার্কলের বাইট শপ থেকে 1976 সালে কেনা এই কম্পিউটারটি নিউ ইয়র্কের সথেবিজে নিলামে তোলা হচ্ছে। আগামী 15 জুলাই শুরু হতে যাওয়া এই নিলামে কম্পিউটারটির দাম $3 থেকে $5 লাখ পর্যন্ত উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। অ্যাপলের সহ প্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াকের ডিজাইন করা অ্যাপল ওয়ান ছিল মূলত প্রতিষ্ঠানটির প্রথম পণ্য। একটি সার্কিট বোর্ডের সাথে কিবোর্ড এবং ভিডিও ডিসপ্লে মেলবন্ধন ঘটিয়ে এটি ব্যক্তিগত কম্পিউটারকে সাধারণ মানুষের হাতের মুঠোয় এনে দেয়। সথেবিজে নিলামে উঠতে যাওয়া এই মডেলটি বাইট শপের মালিক পল তেরেলের অর্ডার করা প্রথম 50টি ইউনিটের অন্যতম। মূলত ক্রেতাদের সুবিধার্থে তিনি সম্পূর্ণ অ্যাসেম্বল বা জোড়া লাগানো অবস্থায় কম্পিউটারগুলোকে সরবরাহ করার শর্ত দিয়েছিলেন। হাইতিতে প্রধান সরকারি হাসপাতাল পুনরায় চালুর দাবিতে বিক্ষোভ করেছেন শত শত মেডিকেল শিক্ষার্থী। রাজধানী পোর্ট অফ প্রিন্সে শান্তিপূর্ণ এই মিছিল চলাকালীন পুলিশের গুলিতে এক শিক্ষার্থী আহত হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। চিকিৎসক হিসেবে নিজেদের প্রশিক্ষণ সম্পন্ন করতে হাসপাতালটি চালু করা জরুরি বলে জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে এগুতে চাইলে পুলিশ বাধা দেয় এবং এক পর্যায়ে ফাঁকা গুলি ছুড়ে ভিড় ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় পুলিশের গুলিতে এক শিক্ষার্থী আহত হন। গ্যাং সহিংসতার কারণে 2024 সাল থেকে দেশটির অন্যতম বৃহত্তম এই চিকিৎসা কেন্দ্রটি বন্ধ রয়েছে। পরে হাসপাতালটি খোলার চেষ্টা করা হলে স্থানীয় গ্যাং সদস্যদের হামলায় 2 সাংবাদিক এবং 1 পুলিশ সদস্য নিহত হন। সে সময় দলটির প্রধান সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, তাদের অনুমতি ছাড়া হাসপাতাল খোলা যাবে না। সিরিয়ায় অন্তর্বর্তীকালীন পার্লামেন্টের জন্য 70 জন আইন প্রণেতা মনোনীত করেছেন দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল সারা। এর মধ্য দিয়ে দীর্ঘ 8 মাসেরও বেশি সময় পর নতুন পার্লামেন্ট অধিবেশন বসার পথ সুগম হলো। আগামী সোমবার 210 আসনের এই গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্টের মনোনীত এই 70 জনের মধ্যে 15 জন নারী রয়েছেন। নতুন পার্লামেন্টে নারী আইন প্রণেতাদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 21 জনে। তবে গত জুলাইয়ে সরকারি বাহিনীর সাথে
স্থানীয় দ্রুত সম্প্রদায়ের রক্তক্ষয়ী সংঘর্ষের কারণে সুইদা প্রদেশের আইন প্রণেতা নির্বাচন আপাতত স্থগিত রাখা হয়েছে। 2025 সালের মার্চ মাসে প্রবর্তিত সাময়িক সংবিধান অনুযায়ী এই অন্তর্বর্তীকালীন পার্লামেন্ট সীমিত ক্ষমতা ভোগ করবে এবং একটি স্থায়ী সংবিধান এবং জাতীয় নির্বাচন না হওয়া পর্যন্ত আগামী 30 মাস আইন প্রণয়নের দায়িত্ব পালন করবে। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দোহায় যুক্তরাষ্ট্র ইরান পরোক্ষ আলোচনা, হরমুজ নিয়ে দর কষাকষি, চুক্তি তদারকিতে যোগাযোগের মাধ্যম চালুতে রাজি দুপক্ষ, ফলপ্রসূ বৈঠকের দাবি ট্রাম্পের। মিয়ানমারের রাখাইনে জান্তা বাহিনীর ব্যাপক বিমান হামলা, দেশ জুড়ে নিরাপত্তা সংকট এবং অর্থনৈতিক বিপর্যয়। 4 মাসে থাইল্যান্ডে আশ্রয় নিয়েছেন 7 লাখ মানুষ। এবং ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা ছাড়ল 2000, কমছে নিখোঁজদের জীবিত উদ্ধারের আশা, ক্ষতিগ্রস্ত এলাকায় চরম মানবিক সংকট। এই ছিল আন্তর্জাতিক সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।